হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসে পড়েছি তোমাদের সাথে গল্প করার জন্য। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। এখন জানো তো, তোমাদের সাথে গল্প করা আমার একটা নেশা হয়ে গেছে। আগে এই জিনিসটা কিন্তু ছিল না। আগে পুটুনকে ঘুম পাড়াতাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, ওর সাথে আমিও ঘুমিয়ে পড়তাম। আবার যখন পুটুন উঠতো তখন ওর সাথে উঠতাম। আর এখন পুটুনকে ঘুম পাড়িয়ে দেখো আমি তোমাদের সাথে গল্প করতে ঠিক চলে এসেছি। কারণ আমার একটা বাজে প্রবলেম হয়ে গেছে কি, আমি যদি দুপুরবেলা একবার ঘুমিয়ে পড়ি না, আর রাত্রিবেলা ঘুম আসতে চায় না। খুব কষ্ট হয়, রাত্রিবেলা সে 1টা 1:30টা বেজে যায়, জানো তো। আমার কিছুতেই ঘুম আসে না, বাধ্য হয়ে ডাক্তার দেখাতে হলো। জানো তো, ডাক্তার বলল যে কি প্রবলেম হচ্ছে। আমি বলছি দুপুরবেলা যদি ঘুমোই রাত্রিবেলা ঘুম আসে না। আর এক এক সময় না খুব মাথা যন্ত্রণা করে, পেটে যন্ত্রণা করে, মানে গ্যাস হয়ে যাচ্ছিল। এবার ওই জন্য ডাক্তার ওষুধ দিল। এখন অবশ্য ডাক্তারের ওষুধ খেয়ে অনেকটাই ভালো আছি। তাই এখন নিজে থেকেই ভাবছি দুপুরবেলাটা ঘুমটা ত্যাগ করব। দুপুরবেলা ঘুমালে রাত্রিবেলা ঘুম আসতে খুব লেট হয়, ওতে সকালে উঠতে উঠতেও না খুব বেলা হয়ে যায়। সকালবেলা লেট হয়ে গেলে জানো তো, সকালবেলা যদি ঘুম থেকে লেট করে উঠি, সকালে সব কাজ লেটে হয়। আর পুটুন যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ তো আমি বাসি কাজগুলো একটু সেরে নেওয়ার চেষ্টা করি, না হলে তো পেরে উঠি না। চলো আজকে কি তোমাদের সাথে শেয়ার করব সেটাই বলছি। তাই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরই দেখো পুটুনকে ঘুম পাড়িয়ে আমি পাশের ঘরে চলে এসেছি। এই ঘরটা আমার আসলে জায়ের, মানে যা আর ভাসুর তো এখানে থাকে না, দাদা আর বড়দি এখানে থাকে না। ও দাদা একটু কাজের জন্য চাকরি করে, তো সেখানে ওইখানেই ঘর ভাড়া নিয়ে আসলে থাকে। তাই আমি এই ঘরটা মোটামুটি ফাঁকাই থাকে, এই ঘরটা ইউজও হয় না। তাই আমি ভাবছি পুটুন যখন ওইখানে ওই ঘরের বাবার কাছে ঘুমোচ্ছে, তাই এই ঘরটাই চলে আসি, তোমাদের সাথে একটু গল্প করে নিই। কারণ ওই ঘরটায় ওর পাশে যদি এরকম ভিডিও করি তাহলে ও ঘুমটাও ভেঙে যাবে। আর জানো তো, তোমাদের সাথে একা একা কথা বলতে যতটা কমফোর্টেবল ফিল হয়, তোমাদের দাদা ভাইয়ের সাথেও এতটা মানে মন খুলে আমি কথা বলতে পারি না, মানে ভিডিও করতে পারি না, কারোর সামনে এত মন খুলে কথা বলতে পারি না। তাই তোমাদের সাথেই সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আর প্রথমেই বলি, আজকে দুপুরবেলা না ঘুমিয়ে তোমাদের সাথে গল্প করতে আসার একটাই কারণ হচ্ছে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা। আমার প্রেগনেন্সি জার্নি কীভাবে কেমনভাবে কাটলো, আমার কোনো অসুবিধা সুবিধা হয়েছে কি না। মানে সবারই তো কিছু না কিছু অসুবিধা থাকে। প্রেগনেন্সিতে অনেক শরীর খারাপ হয়, সেগুলো কীভাবে আমি অতিক্রম করে একটা সুস্থ বেবির জন্ম দিলাম, সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের বিয়ে থেকেই তোমাদের সাথে গল্পটা শুরু করি। আমাদের বিয়ে হয়েছিল 2020 লকডাউনে। অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না। আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমাদের বিয়েটা কিন্তু ছিল লাভ। যেমন মানে আত্মীয় স্বজনদের নিয়েই ছোটোখাটো করেই আমাদের অনুষ্ঠানটা হয়েছে, খুবই ছোট করে। কারণ ওই লকডাউনের টাইমে তো অ্যানাউন্স করে যেত যে বেশি লোকজন যেন একসাথে একত্রিত না হয়, সবাই একটু ভয় ভয় ছিল। আমাদের যেহেতু লাভ ম্যারেজ, আমরা হঠাৎ করেই ঠিক করি এখনই আমরা বিয়েটা করব। তাই সব দুই পরিবার একসাথে মিলিত হয়ে বসেই ঠিক করলো, ঠিক আছে বিয়েটা তাহলে দিয়ে দেওয়া যাক। এবার দুই পরিবারের আত্মীয় স্বজন ডেকে ছোটোখাটো করে ওই 30 40 50 এরকমই হবে, ওরকমই দু পরিবারের আত্মীয় স্বজনকে নিয়েই 50 50 ওই 100 জন মিলেই বিয়ে মানে আত্মীয় হয়েছিল আর কি। বেশি লোকজন তেমন বলা হয়নি, এমনকি আমার বেশি বন্ধু বান্ধবদেরও জানানো হয়নি। এবার আসি মানে প্রেগনেন্সি জার্নিতে। আমি কিন্তু প্রথম দিকে জানতাম না যে আমি প্রেগনেন্ট। আমি যখন 2020 নভেম্বরে বিয়ে হয়েছিল, তখন আমি মানে একটা বেবি ক্যারি করব, বেবিদের নিয়ে সারাক্ষণ থাকবো, মানে কোনো দিন আমি ছোট্ট বেবিকে কীভাবে কোলে নিতে হয় সেটা পর্যন্ত জানতাম না। কারণ আমি কোনো দিন দেখিইনি। আমার ভাই বোন ওরকম, দাদা আমার একটাই দাদা, অনেক বড় বলতে আমার থেকে বড়, 1.5 2 বছরের বড়। এবার আমাদের বাড়িতে তেমন কোনো বাচ্চাকে জন্মাতে, ছোট থেকে নেওয়া, খেলা, এইসব আমি কোনো দিন করিনি।
তাই আমি মানে আমার হাজব্যান্ডকে বলেইছিলাম আমি বেবি কিন্তু কিছুদিন পর নেব। তোমাদের দাদা ভাইয়েরও সেমই মত ছিল যে হ্যাঁ আগে আমরা নিজেদের মতন একটু সময় কাটাই, তারপরে আমরা একটা বেবি নেব। তাই জন্য বলেছিলাম যে ঠিক আছে 2-3 বছর পর নেব, তাহলেই ঠিকঠাক আমরা একটু অভিজ্ঞতাটাও হবে, একটু সব কিছু বুঝতে পারবো, জানতে পারবো তারপরে। এবার হট করে আমরা 2022-এ প্ল্যানিং করছি, তখন আমাদের মনে হলো যে না একটা বেবি নেওয়া যাক, কতদিনই বা একা একা এরকম নিজেদের মতন কাটাবো। এবার বেবি নেব সেই প্ল্যানিংয়ে বাড়ি থেকেও বলছিল যে একটা বেবি নিয়ে নে, তাহলে দেখবি। আসলে আমাদের দুজনের মধ্যে মাঝে মধ্যে মনোমালিন্য হতো, ঝগড়াঝাটি হতো, সেগুলো বাড়ি থেকে বলতো একটা বেবি নিয়ে নাও তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে, এইগুলো কানে বাদ্য। এবার হঠাৎ করেই ঠিক করলাম, দুজনে মিলেই ঠিক করলাম যে তাহলে বেবি নেওয়া যাক। তোমাদের দাদাভাইও তোমাদের একমতই হলো। নিয়ে হঠাৎই আমার একদিন না সন্ধেবেলা প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, মাথা ঘুরছিল, কেমন একটা গা বমি লাগছিল। নিয়ে হঠাৎ করে সেন্সলেসের মতন অবস্থা ছিল, মানে আমি তোমার দাদাভাই ঘরে আছে, আমি ডাকতে যাব ডাকতে পারছি না, আমি পড়ে গেছি। নিয়ে তখন তোমার দাদাভাই মানে বুঝতে পেরে দৌড়ে এসে ধরে ধরে নিয়ে আমাকে বিছানায় শুয়ে দিল। এবার বাড়িতে সবাই শ্বশুর শাশুড়ি সবাই খুব মানে বাবা মা মানে ব্যতিব্যস্ত হয়ে গেল। এবার ডাক্তারকে ডাক দিল, বলল যে তার আগে আমার 2 বছর আগে না একটু টাইফয়েড ডেঙ্গু হয়েছিল, মানে বিয়ের আগে, তারপরেই আমার বিয়েটা হয়। এবার আমার শ্বশুরমশাই ভাবলো কি যে আবার কি টাইফয়েড ডেঙ্গুর কোনো সিমটম হলো, এতদিন পর হঠাৎ করে এরকম সেন্সলেস হয়ে যাচ্ছে, শরীর খারাপ লাগছে। ডাক্তারকে ডাকা হলো, ডাক্তার এবার আমাকে দেখেই না টেস্ট করতে দিল, মানে প্রেগনেন্সি টেস্ট করতে দিল। নিয়ে আমি আর তোমার দাদাভাই তো অবাক, নিয়ে দুজনের মুখের দিকে তাকাচ্ছি যে কি হলো রে বাবা, আমরা তো প্ল্যানিং করব ভাবলাম 2022-এ, মানে তখন আমি প্রথম মানে জানতে পারি তখন হচ্ছে সেপ্টেম্বর, 2022-এর সেপ্টেম্বর। সেদিন সেপ্টেম্বরের ওই 17-18 তারিখ তোমাদের দাদাভাই তো দৌড়ে গিয়ে ডাক্তারের কথা শুনে প্রেগনেন্সি কিট নিয়ে আসলো কিনে। নিয়ে যখন টেস্ট করি তখন না মানে টেস্টের রিপোর্ট আসে পজিটিভ। কীরকম মানে অপ্রস্তুত সবার সামনে হলাম তখন, মানে কি আমার তখন মানে শুয়ে থাকবো কি, মানে আমার শরীরটা যেন হঠাৎ করে ভালো হয়ে গেল, মানে আমি আর শুয়ে থাকতে পারলাম না, উঠে নড়ে চড়ে বসলাম যে কি হলো রে বাবা। নিয়ে আমি আর তোমার দাদাভাই মানে দুজনের মুখের দিকে তাকাচ্ছি আর হাসছি, হাসতে হাসতে ভাবছি যে আমরা ভাবছি মানে প্ল্যানিং করব তার আগেই মানে এরকম ব্যাপার। নিয়ে ডাক্তার বলল অলরেডি 2 মাস। নিয়ে অবাক অবাক হয়ে গেলাম। আর আমার জানো তো একটা মানে আমি কেন বুঝতে পারিনি, মানে অনেক সময় মানে পরে যখন আরেকটা ডাক্তারকে দেখালাম সেই ডাক্তারও সেম বলল যে অনেক সময় বোঝা যায় না, পিরিয়ডের মাঝখানেও নাকি এরকম সিমটম হয়ে যায়। আমার কিন্তু 2 মাস ডাক্তার বলল ঠিকই, আমার কিন্তু পিরিয়ড মানে 3 দিন মতন হালকা হালকা কালচে এরকম পিরিয়ড দেখা দিয়েছিল। সেই জন্য আমি ডাক্তার দেখাতে গেছিলাম অলরেডি গাইনোকে। ডাক্তার ওষুধও দিয়েছিল, সেই ওষুধ খেয়েও ছিলাম 2 দিন, তারপরেই কিন্তু ওরকম মাথা ব্যথা ঘুরে গেল। তারপরে বাড়িতে অন্য একজন জেনারেল ফিজিশিয়ান এলেন, তো উনি এসে এরকম টেস্ট দেখেই বললেন যে টেস্ট করো। টেস্ট করে তো পজিটিভ এলো, তখনই বুঝতে পারলাম আই অ্যাম প্রেগনেন্ট। কিন্তু মানে আশ্চর্য বিষয়, মানে এমন হলো না, মানে কিছুই আমরা বুঝতে পারলাম না, কিছুই জানতে পারলাম না, হঠাৎ করেই যেন বেবি চলে এলো, কেমন একটা ব্যাপার। তারপরে ডাক্তার বলল আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা গাইনোকে আবার দেখাও। এবার গাইনোকে দেখানোর পরে রীতিমতো গাইনো তো আলট্রাসোনোগ্রাফি দেবেই। আলট্রাসোনোগ্রাফি করার পর জানতে পারলাম যে হ্যাঁ অলরেডি 2 মাস প্রেগনেন্ট হয়ে গেছি আমি। নিয়ে তখন থেকেই শুরু হলো আমার প্রেগনেন্সি জার্নি। ওই যে গা বমি বমি ভাবটা হলো, প্রত্যেক দিন সকালবেলা জানো তো ঘুম থেকে উঠে আমার এই গা বমি ভাবটা হতো। তবে আমি যে খুব বমি করেছি তা কিন্তু নয়, বমি পেত ওয়াক মানে বাথরুমে গিয়ে মানে বমি করার সিমটম, খুব বমি বমি ভাব লাগতো, বাথরুমে গিয়ে চুপ করে বসে রয়েছি, কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু খেতে ভাল লাগছে না, কিন্তু আমার কিন্তু বমি হতো না।
আর আমার ওই কি 5 মাস অবধি কী প্রবলেম হয়েছিল জানো তো, আমি কোনো পেঁয়াজ রসুন মাছ মাংসের গন্ধ না সহ্য করতে পারতাম না। যাও বা একটু চারা মানে ছোট ছোট জ্যান্ত মাছ খেতে পারতাম, আমি কোনো বরফের মাছ বলো, পেঁয়াজ রসুনের গন্ধ বলো, মাংসের গন্ধ বলো, আমি কিচ্ছু খেতে পারতাম না। শুধু মনে হতো মানে সবজি দিয়ে, সবজির ঝোল দিয়ে ভাত, আর তেমন আমি খেতেই পারতাম না, মানে খুব অসুবিধা হতো কোনো রকমে, মানে ঘিনিয়ে ঘিনিয়ে খেতাম আর কি। কিন্তু এদিকে পেটে খিদে, তোমাদের দাদা তো কেক বিস্কুট আমার জন্য আনতো, শ্বশুরমশাই ক্যাডবেরি মানে চকলেট কেক এগুলো মানে নিয়ে আসতো, যাতে ওইগুলো খেয়ে আমার পেটটা ভরতো। কিন্তু ভাত আমি কিছুতেই তেমন অতটা ভালো করে তৃপ্তি করে আসলে খেতে পারতাম না। শুধু মনে হতো যে মানে এত খিদে পেতো কিন্তু খেতে আর পারতাম না। মনে হতো টুকটাক খাচ্ছি কিন্তু ভাত খেতে পারতাম না, ওই যে পেঁয়াজ রসুনের গন্ধ খেতে পারতাম না। আর আমাদের বাড়িতে তো জানোই সব কিছুই মোটামুটি পেঁয়াজ রসুনের দেওয়া, আর মা পেঁয়াজ রসুন ছাড়া তেমন তরকারি রান্না করতে পারে না, মানে এই বাড়ির শাশুড়ি মার কথা বলছি। এবার তারপরে বাধ্য হয়েই যখন মানে অসুবিধা হতো 5 মাস হওয়ার পর আমি বাপের বাড়িতে চলে গেলাম। বাপের বাড়িতে গিয়ে তখন ওই চারা পোনা মাছের ঝোল, শিঙি মাছের ঝোল, ডেলি আমাদের বাড়িতে শিঙি মাছের ঝোলটা খুব খেতাম, কারণ ওই হালকা পাতলা মাছের ঝোলটাই আমি তখন খেতে পারতাম, তার মানে পেঁয়াজ রসুনের গন্ধটা খেতে পারতাম না। যখন এই 6 মাস 6.5 মাস হতে চললো তখন আবার আস্তে 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 পেঁয়াজ রসুনের গন্ধটা খেতে শুরু করলাম, মানে খেতে পারতাম আর কি। আগে মা কি করতো, মানে তার আগে যখন আমি মাংস, বাড়িতে মাংস এলে মা যখন মানে পেঁয়াজ রসুন দিয়ে মাংস কষাতো, আমার এত বমি পেতো, আমি পাশের বাড়ি মামিদের বাড়িতে গিয়ে চুপ করে বসে থাকতাম, মানে আমার গন্ধই সহ্য হতো না, খাবো তো দূরের কথা। তারপর মানে আস্তে আস্তে তোমার 5 মাস 5.5 মাস 6 মাস টুকটুক টুকটুক করে ওইভাবে দিন কাটছে আমার। বুঝতেই তো পারছো আমার শরীরের মধ্যেও অনেক রকম পরিবর্তন তখন দেখা দিচ্ছে। তখন আবার কি একটু গ্যাসেরও প্রবলেম ছিল, রক্তেরও একটু সমস্যা ছিল, তাই জন্য মানে ডাক্তার ডেলি আমাকে আয়রন বড়ি ভিটামিন ওষুধ যেগুলো দেয় আর কি, আর আমার ওই গ্যাসের ওষুধ তো ডেলি চলতো। তখন ওই খুব মানে খাওয়ার মধ্যে খেতাম কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড এগুলো ভিজিয়ে ডেলি সকালবেলা ওইগুলো খেতাম, ওইগুলো খেয়ে কোনো অসুবিধা হতো না। কিন্তু খুব একটা মাছ মাংস খেতে পারতাম না। আবার কেউ যদি মাংস মানে ফ্রাই করে একটু ভেজে টেজে দিত সেগুলো খেতে পারতাম, কিন্তু বলো মাংস কষা বলো মাংসের ঝোল বা ওই বাপ রে বাপ, ওইগুলো মানে সামনে আনলেই মনে হয় আমি ছুঁড়ে ফেলে দেবো, এতটা বিরক্ত লাগতো দেখলে। আর মানে পেঁয়াজ রসুন তো দেখতেই পারতাম না, রসুনের গন্ধ, মানে রসুন ফোড়ন দিয়ে কোনো তরকারি খেতে পারতাম না। আগে রসুন ফোড়ন দিয়ে শাক খেতে পারতাম, তারপরে আস্তে আস্তে মানে একটু গ্যাসও হতো, অনেক কিছু খাওয়া বারণ ছিল 6 মাস অবধি। কিন্তু আমার তেমন বমি হয়নি, আমি খেতে পারতাম না ঠিকই তেমন, কিন্তু আমি বমি টমি কিছু করিনি। খুব জোর হয়তো পুরো প্রেগনেন্সি 9 মাস পুরো প্রেগনেন্সিতে আমার 9 সাড়ে মাস প্রেগনেন্সিতে আমি 2বার বমি করেছি। মানে একবার তো সেই এত রাত্রিবেলা এমন গ্যাস হয়ে গেছিলো, তখন আমি বাপের বাড়িতে, এমন গ্যাস হয়ে গেছিলো, গ্যাসে মানে হড়হড় করে সন্ধেবেলা বমি করছি, বমি করে করে সেই মানে এত বমি করেছি, একবার বেসিনে গিয়ে বমি করছি, একবার বাথরুমে গিয়ে বমি করছি। তোমাদের দাদাভাই তো দেখে সেই কেমন হয়ে গেছে, বলছে হ্যাঁ আমি এখানে নেই আর তুমি কি খেয়েছো যে এরকম বমি হচ্ছে। আসল কথা তেমন কিছুই না, আমার একটু কচু বাটা খেতে ইচ্ছে হয়েছিল, তাই মামি বড় মামি একটু কচু বাটা এনে দিয়েছিল, আর কচু বাটা খেয়েই আমার ওরকম বমি শুরু হয়েছে। আসলে নারকেল দিয়ে সর্ষে দিয়ে এরকম বেটে দিয়েছিল, তো খেতে ইচ্ছে ছিল কি বলবো, তাই খেয়েছি। এবার ওই সময় তো সবাই বলে কি যা খেতে ইচ্ছে হয় তাই নাকি বলতে হয়, নাহলে নাকি বাচ্চার মুখ দিয়ে লাল ঝরে। নিয়ে ওই জন্য যা মুখ দিয়ে যা বার করতাম যে এটা খাবো ওটা খাবো, সবাই সব কিছু বানিয়ে এনে দিত মুখের সামনে। তখন বেশ মজাটাই আলাদা ছিল, মানে কোনো কাজকর্ম করতে হতো না, যখন যা খেতে ইচ্ছা করছে সবাই মুখের সামনে এনে তাই দিচ্ছে, ভালোই লাগতো। কিন্তু একদিকে মানে প্রচণ্ড গরম লাগতো, আর ওই সময় না মানে শীতকালও আমার গরম লাগছে প্রচণ্ড, গায়ে তো কিছু রাখতেই পারতাম না, মানে হালকা পাতলা সুতির নাইটি তো আমি পরিই না, ধরতে গেলে পরতামই না, হালকা পাতলা সুতির এই মানে কুর্তি প্যান্টই বেশি পরতাম, ওইগুলোই পরতাম হালকা পাতলা, খুব নরম যেগুলো হয় সেগুলো পরতাম। আর প্রচণ্ড গরম লাগতো, হাত কাটা পরে সবসময় থাকতাম। নিয়ে
আর ওরকমই রাত্রিবেলাও আর একবার হয়েছিল, জানো তো? রাত্রিবেলাও একবার মানে প্রচণ্ড শরীর খারাপ, রাত্রিবেলা মানে আমি আর বসে থাকতে পারছি না, মানে বিছানা থেকে রাত তখন 3টে বাজে, তখন তোমাদের দাদাভাইও আমার বাপের বাড়িতে নেই, এই বাড়িতে ছিল। অত রাত্রিবেলা কাকে ডাক দেবো? মাকে ডাক দিয়েছি ঘুম থেকে, মা তো পেটে হাত বুলিয়ে যাচ্ছে, তখন পেটটা একটু বড় হয়েছিল। আমার প্রায় 6 মাস থেকেই পেটটা, জানো তো, হট করেই বড় হয়ে গেছিলো। পেট নিয়ে একটু সামলানো কষ্ট হতো, কিন্তু মানে পুরো প্রেগনেন্সি জার্নিতে ওরকম প্রবলেম মনে হয় আগে কোনো দিন হয়নি। একদিন রাত্রিবেলা হঠাৎ করেই মানে প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে, পেট দিয়ে বুক দিয়ে বীভৎস পরিমাণে যন্ত্রণা করছে। তখন কি করব কি না করব, কাকে ফোন করব, কিচ্ছু বুঝতে পারছি না, শুধু দাপড়াদাপড়ি করছি সোফায় বসে বসে, বিছানা থেকে উঠে পড়েছি, শুয়ে থাকতে পারছি না। তারপরে আস্তে আস্তে আধা ঘন্টা, এবার যে ওই সময় কোনো ওষুধ খাবো, ডাক্তারকে কনসাল্ট না করে তো কোনো ওষুধও খেতে পারছি না। আর আমার মা তো মানে কান্নার মতন অবস্থা হয়ে গেছে, মেয়েটাকে নিয়ে কি করব, এত রাত্রে কাকে জানাবো, কি বলবো, কি করব। সে মাও সেই শুধু পেটে হাত বোলাচ্ছে আর ঠাকুরকে ডাকছে। ওই করতে করতে নিয়ে তারপরে আস্তে আস্তে আধা ঘন্টা হওয়ার পর আস্তে আস্তে যেন পেট ব্যথাটা কমে গেল। তারপর আমি রাত্রিবেলা গিয়ে একটু ঘুমোলাম। নিয়ে তখন তো সারাদিন শুধু শুয়ে থাকা, বসে থাকা, গা হাত পা ব্যথা হয়ে যেত, ভালো লাগতো না। আর ওরকমও পুরো প্রেগনেন্সিতেও, জানো তো, দিনের বেলা যদি ঘুমিয়ে পড়তাম না, রাত্রিবেলা আমার আর ঘুম আসতো না। খুব বাজে অভ্যাস আমার এটা, আগাগোড়ায় রাত জাগা। মানে বলে না, রাত জাগা প্যাঁচা নিশাচর প্রাণী, সেটা হচ্ছে আমি। মানে সারাটা দিন জেগে থাকবো, জেগে থাকবো, দুপুরবেলা যেই একটু ঘুমিয়ে থাকবো, ঘুমিয়ে পড়লাম মানে ঘুম পেয়ে যেত, ঘুমিয়ে পড়তাম। তখন তো ওষুধপত্র খেতে হতো, শরীরটা ক্লান্তও লাগতো। এবার ঘুমিয়ে পড়তাম, আর তখন না খুব ঘুম ঘুমও পেত। বললে কি হবে, মানে আমার প্রচণ্ড ঘুম পেত পুরো প্রেগনেন্সিতে। মনে হতো কি, মানে খেয়ে দিয়েই ঘুম পেয়ে যাচ্ছে, মানে ঘুমিয়ে পড়তাম আধা ঘন্টা, আবার উঠতাম, আবার স্নান টান করে আবার একটু ঘুমিয়ে পড়তাম। আর সারাদিন যেহেতু ঘুমাতাম না, রাত্রিবেলা আর ঘুমাতাম, রাত্রিবেলা আবার 1:30 2টো অবধি বসে বসে ফোন ঘাঁটতাম, জানো তো, বাধ্য হয়ে এক সময় ফোনও ছুঁড়ে ফেলে দিতাম, কিচ্ছু ভাল লাগতো না। নিয়ে মায়ের সাথে গল্প করতাম, কত রাত এরকমভাবে সময় কেটেছে। এইভাবেই আস্তে আস্তে তোমার 7-8 মাস হতে চললো। তারপরে জানো তো, 7-8 মাস মানে ওই তো বললাম 6.5 মাস 7 মাস যখনই হতে চললো, তখনই না আস্তে আস্তে আমি আবার পেঁয়াজ রসুনের গন্ধ কিন্তু সহ্য করতে পারতাম। তখন আমি আবার সব কিছু, মাংস মাছ সব কিছু খেতে পারতাম, কোনো খাওয়ার বারণ ছিল না। মানে কি খাইনি, যা খেতে ইচ্ছে হতো, কচুলতি বলো, আমার খুব তখন ইঁচড় খেতে ইচ্ছে হয়েছিল, ইঁচড় চিংড়ি খাসির চর্বি দিয়ে ঘুগনি, বাবা মানে ঘুগনি খেতে ইচ্ছে করতো। যে কোনো মাছ, যা মাছ বলতাম, আমি মাছ খাওয়া একটু মানে বেশি ভক্ত, মানে মাছ খেতে আমি খুব ভালোবাসি। মাংস অতটা পছন্দ নয়, মাংসের থেকে মাছ, আমাকে মাছ এনে দাও, আমি মাছ খাবো। নিয়ে তখন সমুদ্রের মাছ আমাদের ওখানে, মানে গঙ্গার মাছটা বেশি পাওয়া যায়, গঙ্গার তাজা মাছ। আর বেশি ডেলি তো যেহেতু শরীরে অত রক্ত ছিল না, রক্তটা আমার একটু কম ছিল, তাই ডেলি বাবা শিঙি মাছের ঝোল খাওয়াতো আমাকে কাঁচকলা দিয়ে। নিয়ে তোমার ওইভাবেই পুরো প্রেগনেন্সিটা যাচ্ছিল। তখনই তারপরে হট করে আমার দাদার বিয়ে ঠিক হলো। আর দাদার বিয়ে ঠিক হওয়ারই এক সপ্তাহ বাদেই মানে আমার বেবির ডেলিভারি হওয়ার ডেট ছিল। এবার দিন গুনছি কীভাবে কি হবে, কি মানে একটা যদি বাড়িতে অনুষ্ঠান হয় বুঝতেই পারছো, তখন মানে আমি কিভাবে থাকবো, কোথায় থাকবো, সেই নিয়ে বাবা মা একটু চিন্তায় পড়ে গেছিলো। আর তখন আমার প্রেগনেন্সিতে মানে কোনো প্রবলেম ছিল না দেখে, শুধু একটু রক্তেরই প্রবলেম ছিল, আর একটু থাইরয়েড দেখা দিয়েছিল। সেটাও আস্তে আস্তে মানে ডাক্তার বলেছিল কি, যেহেতু তোমার বেবি এসছে সেই জন্যই তোমার থাইরয়েডটা হয়েছে, নাহলে কিন্তু এই মানে 0. কত 6 না 7, তখন বলেছিল যে ওই মানে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে এখন কত ছিল। ডাক্তার দেখে বললো যে মানে এতটাই কম থাইরয়েডটা, যেহেতু বেবি আছে সেই জন্য তোমাকে থাইরয়েড ওষুধ খেতে হবে, যদি না থাকতো তাহলে তোমাকে থাইরয়েড ওষুধটা দিতাম না। এবার তখন ওই লাস্টের দিকেই হট করে 5 মাসের পর থেকে আমার থাইরয়েড ওষুধটা দেওয়া স্টার্ট হলো। নিয়ে তোমার ওই চলতো থাইরয়েডের ওষুধ, গ্যাসের ওষুধ, আর আয়রন বড়ি ডেলি চলতো। আর আয়রনের জন্য যা যা খাওয়ার, মানে যা যা খেলে আয়রন হবে, বিটের রস, মানে কাজু বাদাম, এই সব মানে কি
মাছ যা খেলে আমার শরীরে একটু রক্ত হবে, যে যা বলতো আমার বাবা তাই এনে দিত আর তাই করে আমি খেতাম। তারপর যেটা বলছিলাম যে হঠাৎ করে দাদার যে বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছিলো, ডাক্তার লাস্টের দিকে প্রত্যেক মাসে মাসে যেহেতু চেক আপ করতে যেতে হতো, নিয়ে প্রত্যেক লাস্ট মাসে ডাক্তার বললো তোমার বেবি পুরো মানে ঠিকঠাক আছে, তোমার যেহেতু শরীরে কোনো প্রবলেম নেই আর বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান আছে, তুমি চাও যদি মানে 1 সপ্তাহ আগেও ডেলিভারি করে নিতে পারো, আবার যদি চাও 2 সপ্তাহ পরেও ডেলিভারি করতে পারো, কিন্তু যদি তোমার মানে পেটে ব্যথা শুরু হয় তাহলে কিন্তু সাথে সাথে ডেলিভারি করতে হবে। যতদিন তুমি ঠিক থাকো, পেটে ব্যথা না হয়, যতদিন তুমি সুস্থ আছো, খাচ্ছো দাচ্ছো ঘুরে বেড়াচ্ছ, মানে যতদিন তুমি ঠিক তোমার শরীরে কোনো প্রবলেম নেই, যেহেতু বমি পাচ্ছে না, লাস্টের দিকে আমার বমি টমি কিছুই পেতো না, মানে নর্মালি যেমন মানুষের নর্মাল খাবার খাচ্ছিলো তেমনই আমি সবই খেতে পারতাম, সবই ছিল, কোনো প্রবলেমই ছিল না আমার শরীরে, যে বেবি ক্যারি করছি ওরকম কোনো প্রবলেম ছিল না, শুধু পেটটাই আমার একটু বেশি বড় হয়ে গেছিলো। নিয়ে ডাক্তার বললো বেবিও পুরো পুষ্টি হয়ে গেছে, তোমরা এখন চাইলে এখনও ডেলিভারি করতে পারো, মানে যখন ডাক্তারের ডেট ছিল সেই ডাক্তারের ডেট অনুযায়ী বলছি, ডাক্তার ডেট যখন দিয়েছিলো সেই সময় ডেলিভারি করতে পারো, আর না হলে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার যদি হঠাৎ করে মাঝরাত্রে পেন ওঠে তাহলে কিন্তু আমাকে ফোন করতে হবে, তখনই ডেলিভারি কিন্তু করতে হবে, না হলে কিন্তু প্রবলেম আছে। এবার দাদার বিয়ে নিয়ে আমাদের একটুখানি বাড়িতে একটুখানি প্রবলেমই হচ্ছিল যে কি হবে, মানে কিভাবে কি হবে, বাড়িতে লোকজন আসবে, আমি কোথায় থাকবো, আমি মানে আমার তো তখন প্রচণ্ড গরম লাগতো, আমাকে আলাদা মানে ভিড়ভাট্টা তখন পছন্দ হতো না, আলাদা জায়গা দিতে হতো, স্পেস দিতে হতো, তখন আমি নিরিবিলিতে একটু ঘুমাবো, আমার তখন ঘুম প্রয়োজন ছিল। এই সব মিলিয়ে গুছিয়ে আস্তে আস্তে দিন যাচ্ছে, 9 মাসে পা দিলাম। তো যাই হোক, তোমাদের বলতে ভুলে গেলাম, আমি এই বাড়িতেও সাধ খেয়েছিলাম, আবার ওই বাড়িতেও এই বাড়িতে শ্বশুর বাড়িতে 5 মাসের সাধ দিয়ে বাপের বাড়িতে গেছিলাম, তারপরে ওই বাড়িতে 7 মাসের সাধ দিয়ে দিয়েছিল, নিয়ে সেইগুলো ছোটোখাটো করেই অনুষ্ঠান, মানে ঘরোয়া ঘরোয়া যেমন হয়, আমাদের শ্বশুর বাড়িতে মানে বড় করে অনুষ্ঠান করার রিচুয়াল নেই, খুবই ছোটোখাটো করে, আর ওই বাড়িতেও সেম, যেহেতু শ্বশুর বাড়িতে কোনো বড় চড়ো রিচুয়াল করেনি, তাই জন্য বাপের বাড়িতেও একটুখানি ভয়ে ছিল যে ঠিক আছে যেহেতু নিয়ম নেই তাহলে আমরাও ছোটোখাটো করেই দেবো, নিয়ে ওরকমভাবেই তোমার দিন যাচ্ছিল, 9 মাস হলো, আস্তে 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 ভাবছি কবে ডেলিভারি হবে, ডেলিভারি হওয়ার আগে যদি পেটে ব্যথা আবার শুরু হয়, তারপরে হট করে আমার দাদারও বিয়ে হয়ে গেল, দাদার বিয়ের মানে 1 সপ্তাহ বাদেই আমি হসপিটালে ভর্তি হলাম, তখন 1 রাত আগে আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল, যে মানে পরের দিন সকালবেলা 8টার সময় আমার ডেলিভারি হওয়ার কথা, আগের দিন বাবা আর তোমার দাদাভাই গিয়ে আমাকে নার্সিংহোমে ভর্তি করে দিয়ে আসলো, আমি সারাটা রাত জেগে সবাইকে দেখে বেড়াচ্ছি, জানো তো, মানে মানে এর কেবিনে, মানে আমি কেবিনে থাকিনি, এই কারণেই থাকিনি, ডাক্তারও আমাকে কেবিনে থাকতে তখন বারণ করলো, আর বলল যে সবাইকে দেখলে সবার সাথে মানে মিলেমিশে থাকলে কি তোমার একটু মনটা ভালো থাকবে, আর কেবিনের মধ্যে থাকলে তুমি কাউকে দেখতে পাচ্ছ না, মানে কি হচ্ছে না হচ্ছে, তুমি সারাক্ষণ মানে ওই পেটে যন্ত্রণা নিয়ে না হচ্ছে শুধু ফ্যামিলি জ্বর, ফ্যামিলি ভিজিট তো সবসময় থাকতো না, ওরকম তুমি তার থেকে নর্মাল জেনারেলি জেনারেলে ভর্তি হলেও কোনো অসুবিধা নেই, আর সত্যি কথা বলতে ডাক্তারের কথা শুনে জেনারেলে ভর্তি হয়েছিলাম বলেই মানে আমি যেন তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে গেছিলাম, মানে আমাকে 5 দিনে হসপিটাল থেকে ছেড়েছিল, আমাকে যেই রাত্রিরে ভর্তি করেছিল তার পরের দিন সকালবেলা আমার ডেলিভারি হওয়ার কথা ছিল, নিয়ে সেদিনকে রাত্রিবেলা সব পাশের বেডের মানে দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চা, 1 দিন 2 দিন, কেউ 4 দিন, 5 দিনে তো সবাইকে ছেড়ে দেয়, 4 দিন 3 দিন সব ছোট্ট ছোট্ট বাচ্চা, কিছু অন্য রুগীও ছিল, নিয়ে ওদেরকে দেখতাম, ওদের সাথে গল্প করছিলাম, রাত্রিবেলা যখন সবাই ঘুমোচ্ছে তখন আমি জেগে জেগে ফোন ঘাঁটছি, সবাই মানে নার্সরা কমপ্লেন করছে হ্যাঁ তুমি ঘুমোচ্ছ না, রাত্রিবেলা জেগে, মানে বলতে মানে আমার একটা নার্ভাসও কাজ করছিলো, রাত মানে একা পরের দিনে আমার ডেলিভারি হবে, কোনো দিন সেই অভিজ্ঞতা নেই, আমি স্লাইন টানবো সেইগুলো নিয়ে একটা ভয় ভয় ছিল, যে কিভাবে কি হবে, আমার বেবি কেমন হবে, আর সেদিনকে সারাটা রাত আমি এক ফোঁটা দু চোখের পাতা এক করতে পারিনি, জানো তো, টেনশানে না খুশিতে
আমি এখনো অবধি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। আমি শুধু সবার বেডের দিকে তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখে বেড়াচ্ছি। নিয়ে তারপর হঠাৎই সকাল হয়ে গেল। আমি মানে সবাই এসে গেছে অলরেডি নিচে, তখনও গেট খোলেনি। আমি সবাইকে ফোন করে বলছি, তোমরা কি এসেছো, তোমরা কি এসেছো? মানে আর বলছে কি রে, 5:30 বাজে, তুই এখনও মানে উঠিসনি? ধুর, আমি সারা রাত্রির ঘুমোইনি তো উঠবো কি? মানে এরকম ব্যাপার। সবাইকে আমি ফোন করে যেন ডাকছি যে মানে কখন আসবে তোমরা, কখন উপরে আসবে। আমার যেহেতু 4 তলায় আমি অ্যাডমিট ছিলাম, কখন মানে আসবে, এরকম মানে নার্ভাস কাজ করছিল। নিয়ে তারপরে 7:30টার সময় আমাকে রেডি করলো, উঠিয়ে মানে চুল টুল বেঁধে দিচ্ছে নার্স দিদিরা। নিয়ে কেমন একটা লাগছিল শরীরের ভেতরে, যে এর আর একটু পরেই মনে হয় আমাকে মানে কেবিনে ঢুকিয়ে দেবে, মানে অপারেশন থিয়েটারে। নিয়ে ডাক্তার পেট ফেট কাটবে, নিয়ে কেমন একটা যেন ব্যাপার না। নিয়ে আর আমাদের যে ডাক্তার ছিল না, মানে আমাকে যে ডাক্তার দেখেছিল, তিনি হচ্ছেন অভয়চাঁদ নাগ। উনি মানে এত ভালো মানুষ ছিলেন না, তোমাদের কি বলবো। ওই ডাক্তার না দেখালে হয়তো তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর তার কথা আর এত সুন্দর তার ব্যবহার। তোমাদের মানে যে দেখাবে সেও মনে হয় মানে ডাক্তারের প্রেমে পড়ে যাওয়ার মতন অবস্থা। মানে উনি খুবই বয়স্ক একজন মানুষ ছিলেন, মানে খুব একটা বয়স না, মানে আমার বাবা কাকাদের থেকে হয়তো 2-4 বছরের ছোট হবে। কিন্তু খুব মানে কথাবার্তা ব্যবহার এত সুন্দর না, কি বলবো তোমাকে। আমি তো প্রথমে তোমার দাদাভাইকে বলেছিলাম আমি কোনো মানে পুরুষ ডাক্তারকে দেখাবো না, গাইনো দেখাবো না, আমাকে মানে মহিলা গাইনোলজিকে দেখাবে, আমি তার হাতেই অপারেশন হব। তখন আস্তে আস্তে এই ডাক্তারকে দেখানোর পর না মানে আমার পুরো ভাবনাটাই বদলে গেল। আমি ওই ডাক্তারের কাছেই পরামর্শ নিয়েই পুরো জার্নিটা কমপ্লিট করলাম। তারপরে যখন ডাক্তার আমাকে অপারেশন থিয়েটারে মানে নার্সরা ঢুকিয়ে দিল, তারপরে ডাক্তার যখন আসলো আমাকে যখন ইঞ্জেকশন দেবে পিঠে, তখন ডাক্তার বলছে নার্ভাস লাগছে। আমি বলছি হ্যাঁ একটু তো নার্ভাস লাগছে। বলছে কোনো নার্ভাস হওয়ার ব্যাপার না, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। নিয়ে আস্তে আস্তে এবার আমাকে বেডে শুয়ে দিল। জানো তো আমার চোখের ওপর না কোনো পর্দা দেয়নি, মানে বলে না যে চোখের ওপর নাকি মানে কিছু দিয়ে দেয় যাতে না দেখতে। আমার চোখটা পুরো খোলা ছিল, আমি পুরো মানে কি সামনের দিকে মানে এত পজিশনে আমাকে পুরো শুয়ে দিয়েছে, তো আমার কি হচ্ছে না হচ্ছে আমি মনে 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 হচ্ছে পুরো দেখতে পাচ্ছি। তখন হট করে না আমার অপারেশন থিয়েটারে ঢুকে মানে পালসটা কেমন একটা ফল্ট হতে শুরু করলো, মানে প্রেশারটা হট করে যেন লো হয়ে গেছিলো। আমি বলছি ডাক্তারবাবু আমার মানে শরীরটা খারাপ লাগছে, আমি কিন্তু ঝাপসা ঝাপসা দেখছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। হট করে ডাক্তার বললো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। নার্সকে বললো একটা ইঞ্জেকশন দিয়ে দিন তো। নিয়ে আমার হাতের চ্যানেলের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। নিয়ে ডাক্তার জিজ্ঞেস করছে তোমার এখন ভাল লাগছে, এখন দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডাক্তার আমার সাথে কনস্ট্যান্ট কথা বলছে, আমিও ডাক্তারের সাথেও কথা বলছি। এবার কথা বলতে বলতে নিয়ে তখন মানে আমার পেটটা অলরেডি তখন কাটা হচ্ছে। নিয়ে আমার শরীরটাও আস্তে আস্তে ভালো লাগছিল। তারপরে হট করেই বাচ্চার কান্নার আওয়াজ মানে কানে বাঁধলো। আমি ফট করেই বলে ফেললাম হ্যাঁ। ডাক্তারবাবু জিজ্ঞেস করছে কি হয়েছে বলো তো, আমি বলছি ফট করে বলছি ছেলে। নিয়ে ডাক্তারবাবু বলছে তুমি কি করে বুঝলে তোমার ছেলে হয়েছে? তুমি কি আগে থেকে জানতে যে তোমার ছেলে হবে? আমি বলছি না না, আমি আগে থেকে জানবো কি করে, কান্নার আওয়াজ শুনে বুঝতে পেরেছি। আসলে কি বলতো, মেয়েদের কান্নার আওয়াজ আর ছেলেদের কান্নার আওয়াজে একটুখানি তফাৎ থাকে না। আমি সেই কান্নার আওয়াজটা শুনে বুঝতে পেরেছি। আর নার্সটা আমার গালের কাছে আমার পুটুনকে এনে গালে গাল ঠেকিয়ে বলছে এ নাও এটা, হ্যাঁ ঠিকই ধরেছো, এই যে তোমার ছেলে। তখনও ছুট্টু পাড়া মানে এত ছোট্ট বাচ্চা আমি কোনোদিন আগে দেখিনি, কোনোদিন আগে কোলে পর্যন্ত নিইনি। তারপরে মানে আস্তে আস্তে আমাকে অপারেশন থিয়েটার থেকে বার করে যখন বেডে দিল, তখন তো আমার কোনো তখন মানে সেন্স ছিল না, সেন্স ছিল মানে আমার নিচের পোর্শনে কোনো সেন্স ছিল না, যেহেতু ইঞ্জেকশন দেওয়া ছিল। কোনো ব্যথা যন্ত্রণা কি কিন্তু বুঝতে পারছিলাম না। যখন 5-6 ঘন্টা পর আমার মানে ব্যথা যন্ত্রণা শুরু হলো, তখন আমি আর থাকতে পারছি না, নিজেকে সামলাতে পারছি না। কিন্তু সবাই তার মধ্যেও বলছে যে 4-5 ঘন্টা পরে যেহেতু সেন্সটা আসবে তোমরা তার আগে ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার সেদিনকে সারা রাত, আগের দিন সারা রাত না ঘুমিয়েও আমার পরের দিন একটুও ঘুম পাইনি।
মানে আমার ঘুমই পাচ্ছিল না। আমি সবাইকে তখনও এদিক ওদিক দেখেছিলাম। সেদিনকে ৭-৮খানা ডেলিভারি ছিল। সব বাচ্চারা এনে এনে মানে আমাদের সব পাশাপাশি যেহেতু জেনারেল বেডে আমি ছিলাম, জেনারেল ঘরে, সেহেতু সব বাচ্চাদের আমার পাশে পাশে বেডেতে সব মায়েদের বাচ্চাদের রেখে দেওয়া হচ্ছিল। সবাইকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার পুটুনকে আলাদা একটা বেডে রেখে দিয়েছিল তখন। মানে আর আমার মা তখন ওই বেডে ছিল, শ্বশুর শাশুড়ি দেখতে এসেছিলো, মানে সবাই দেখতে এসেছিলো এক এক করে, খুব ভালো লাগছিল। আর মা হওয়ার অভিজ্ঞতা তো, মানে এইদিকে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, তাও মুখে একটা হাসি, মানে কীরকম একটা আনন্দ না, মানে বলে না মা হওয়া কি মুখের কথা, ওরকমই ঠিক, সত্যি তো, মা হওয়া কি মুখের কথা। এদিকে ব্যথা যন্ত্রণা হচ্ছে, ৫-৬ ঘন্টা পর মানে যন্ত্রণা শুরু করলো। আর নার্সরা বলছে একা একা পাশ ফিরবে, একা একা ওঠার চেষ্টা করবে, মানে দুদিন পর বলছে একা একা পাশ ঘুরবে, কেউ ধরবে না, যত একা একা করার চেষ্টা করবে তত তুমি ঠিক হয়ে যাবে, একা একা উঠবে, একা একা উঠে উঠে ধরে ধরে বাথরুম যাও, মানে এগুলো করছিল। তারপরে ৫ দিন ওইভাবেই ওই সারা রাত জেগে সারাদিন জেগে ওইভাবেই সময়টা কাটলো। তারপর লাস্ট অবধি পুটুনকে নিয়ে বাড়ি ফেরার পালা। তোমাদের তো বলতে ভুলেই গেলাম, পুটুন কবে হয়েছিল। পুটুন হয়েছিল 2023 সালে 23 তারিখে এপ্রিল মাসে, মানে 23/4/2023 হচ্ছে ওর বার্থডে। নিয়ে ওকে নিয়ে যখন বাড়ি ফিরবো তখন তো মানে পুটুনের দাদু, এই বাড়ির দাদু ওই বাড়ির দাদু দুজনেই খুব খুশি ছিল নিয়ে। ওই মানে আমার বাবা, শ্বশুরমশাই সবাই তো এসেছিলো দেখতে ডেলিভারির সময়। তারপরে ফেরার সময় আর তখন তারা আসেনি, যেহেতু আমি বাপের বাড়িতেই থাকবো কমাস, সেই জন্য ওই বাড়ির মানে আমার গুপ্তিপাড়ার বাবাই গিয়ে নিয়ে এসেছিলো, তোমার দাদা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছিলো। তখন সবাইকে বকশিস দিয়েছে, মিষ্টি খাইয়েছে, সবাই আবদারও করেছিল। কেউ মানে যারা আয়াগুলো আমাকে, আয়া দিদিরা আমাকে দেখেছিল, তারা বলেছিল আমার কিন্তু শাড়ি চাই, ছেলে হয়েছে, আমার কিন্তু 500 টাকার মিষ্টি চাই, এরকম সব আবদার করেছে। আর বাবা না মানে যার যার আবদার, তোমার দাদা ভাই বাবা যার যার আবদার যা ছিল সবাই সব কিছু পূরণ করে তারপরে সবাইকে হাসি মুখে বিদায় জানিয়ে তারপরে আমাকে নিয়ে গেছিলো। এই এই ছিল আমার পুরো প্রেগনেন্সি জার্নি। তোমরা জানিও কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, টাটা।